এভিয়েশন অর্গানাইজেশন যেটা আছে, ট্রাভেলস, বায়োমেট্রিক্স, পাসপোর্টের এই জিনিসগুলি সব ওদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওদের ডকুমেন্টস আছে কিছু যেটা নিয়ন্ত্রণ করে। তবে এখন এই যে এক্সেপ্ট ইসরায়েল, এইটা আমরা যুক্ত হলাম, পাকিস্তান আগের থেকেই ছিল, মালয়েশিয়া, ইয়েমেন, এই চারটি দেশ। আর ইরান যে আছে, ইরান এইটা লেখে না এক্সেপ্ট ইসরায়েল, ইরান লেখে নট ভ্যালিড ফর হুম, অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ। আচ্ছা। অর্থাৎ তারা শব্দ প্যালেস্টাইনকে গুরুত্ব দিচ্ছে, ইসরায়েলকে না। তারা স্বীকার করে নিচ্ছে যে প্যালেস্টাইনকে অকুপাই করে রেখেছে, তার জন্য এই পাসপোর্টটা ভ্যালিড না সেখানে ট্রাভেল করার জন্য। তো আই থিঙ্ক দে আর কারেক্ট টেকনিক্যালি। আর আমরা যারা সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছি, আমরা মোটামুটি ইসরায়েলকে এখন রেকগনাইজ করে নিচ্ছি, দ্যাট ইয়েস দেয়ার ইজ এ স্টেট অফ ইসরায়েল, তবে আমার লোকজন সেখানে যাবে না, পাসপোর্ট ইজ নট ভ্যালিড। আর ইরান যেটা করছে সেটা হলো যে অকুপাইড প্যালেস্টিনিয়ান টেরিটরিজ এর জন্য এইটা বার আছে ওদের। তো এই একটা ডিফারেন্স আছে। বাকি সবাই এক্সেপ্ট ইসরায়েল লিখছে, মালয়েশিয়া টালেশিয়া যারা আছে, এই 5-6টা দেশ আছে যারা এটা লিখছে। তো আমার মনে হয় এইটা আহ বোধহয় বাধ্য করা হচ্ছে আহ, আমাদের এইখানে কোনো একটি গোষ্ঠী দ্বারা, পলিটিক্যাল গোষ্ঠী যারা হয়তো বাধ্য করেছে, তারা সাকাম করেছে। এদের কোনো নীতি নাই, এই গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল নীতি নাই। যদি আপনি বলেন যে পশ্চিমারা তো উইল নেভার ওয়ান্ট যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন, আমেরিকানস তো এটা চাইবে না যে আপনি এক্সেপ্ট ইসরায়েল লেখেন। তো কোয়েশ্চেন ইজ উই হ্যাভ নো পলিসি। আমরা হুজুকে বাঙালি, হুজুকে কাজ করে, হুজুকে চলছে। একদিকে মার্কিন বাণিজ্য চুক্তি, আমরা মার্কিন বলয়ের মধ্যে একেবারে ঢুকে গেছি এমনটা দাবি করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আবার সেই মার্কিন এবং ইসরায়েল যে জোট, সেই জায়গা থেকে আমরা অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটো তুলে দিচ্ছি মৌলবাদী একটি গোষ্ঠীকে খুশি করার জন্য বা সাম্প্রদায়িক গোষ্ঠীকে খুশি করার জন্য। মানে এটি কি আহ, আসলে সরকার কি বেসামাল হয়ে পড়েছে? মানে কোন নীতি অবলম্বন করবে সেই জায়গায় ফার্ম কোনো ডিসিশনে থাকতে পারছে না। বিষয়গুলো কি এরকম, নাকি এর মধ্যে অন্য কোনো খেলা রয়েছে? দের ইজ নো খেলা, দি সরকার ইজ ডাইরেকশনলেস, সরকার ইজ টোটালি ডাইরেকশনলেস। এবং একটি সরকারকে যদি ডাইরেকশনলেস থাকে তাহলে গভর্নেন্সের জন্য প্রবলেম হয়। আর আপনার যেহেতু কোনো ফরেন পলিসির ডাইরেকশন নেই, আপনি জানেনই না অ্যাকচুয়ালি হোয়াট আ ফরেন পলিসি ইজ। খলিলুর রহমান আপনাকে, খলিলুর রহমান ইজ এ ফরেন মিনিস্টার, আপনাকে মিসলিড করছে। খলিলুর রহমানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ ইউএনজিএ, এবং এটা হওয়ার পর সে তার একটা জীবনের ইয়ে পেয়ে গেল যে আমি এখন ইউএনজিএ এর প্রেসিডেন্ট হয়ে গেলাম, 1 বছর পর আবার সে থাকবে না, সেটা আরেক বিষয়। এইটা নিয়ে সে একটা ডিপ্লোম্যাটিক্যালি দেশে বিদেশে এদিক ওদিক ঘুরে বেড়াবে এই স্টেটাসটা নিয়ে। তো আমার, এন্ড হি উইল অলসো হ্যাভ এ ব্লু পাসপোর্ট, নীল রঙের পাসপোর্ট থাকবে তার, যখন যেখানে ইচ্ছা সে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ আ পলিসি। দেখেন, আহ, শেখ হাসিনা, সে একটা পলিসি, আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা পলিসি। আপনি বলতে পারেন পলিসিটি ভুল ছিল, বাট পলিসি ছিল একটা, যে দিস ইজ মাই ফরেন পলিসি, আমি এইভাবে এগিয়ে যাব। যেমন তার একটা ফরেন পলিসির মধ্যে ছিল চায়নার সাথে উই উইল গেট ক্লোজার, উই উইল রিমেইন ক্লোজ উইথ ইন্ডিয়া। এইখানে মার্কটা খেয়ে গেল বিকজ ইন্ডিয়া এন্ড চায়নার মধ্যে কোহেশন নাই, ওরা এট লগার হেডস। তো এইখানে আমাদের পলিসি একটু মার খেয়ে গেল। আমরা আগেই, আপনি জানেন, শেখ হাসিনা বলেছিল যে আমাদের তো আমেরিকা যাওয়ার দরকার নেই, এত দূর 15-16 ঘন্টা ফ্লাই করে গিয়ে কি করবো, আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড, আই ক্যান ট্রাভেল টু সিঙ্গাপুর, আই ক্যান ট্রাভেল টু মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, লাভলি কান্ট্রিজ, চতুর্দিকে আমাদের খুব ভালো দেশ আছে, আমরা ওদিকে যাব। তো কোশ্চেন যে ওইখান থেকেই অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে তো ওভারথ্রো করার জন্য অনেক আগের থেকে চেষ্টা চলছিল।
ইট ইজ নট দ্যাট ইট স্টার্টেড উইথ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তার আগের থেকে তারা চেষ্টা করছিল, তারা পারতেছিল না, বিকজ তাদের যে স্বার্থ, আমেরিকান স্বার্থ, এই সরকার মিট করবে। আপনার ওই যে দুইটা চুক্তি সই করার ব্যাপার আছে, ওই দুইটা চুক্তিও সই করবে আমেরিকার সাথে এই সরকার, এবং একদম আমেরিকার প্যাকের মধ্যে ঢুকে যাবে। এই ঢুকাটা বিং সো ক্লোজ টু চাইনা, বিং সো ক্লোজ টু চাইনা, এইটা ব্যাকফায়ার করবে, এবং আমরা একটা প্লেগ্রাউন্ড হয়ে যেতে পারি এই ইসের ওয়ারের, ওদের নিজের একটা প্রক্সি ওয়ার আমাদের এখানে হয়তো হতে পারে। তো আমি মনে করি দ্যাট দিস গভর্নমেন্ট ইজ ডাইরেকশনলেস। এদের নাইদার ফরেন পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো সিকিউরিটি পলিসির ডিরেকশন আছে, নর এদের কোনো অর্থনীতি পলিসির ডিরেকশন আছে। ইটস এ ডাইরেকশনলেস গভর্নমেন্ট, যার কোনো এরা এরা সব মিলিয়ে বেচারা প্রাইম মিনিস্টারকে, তারেক রহমানকে ডুবিয়ে দেবে, আর কিছু না। আমি চাই তারেক রহমান শুড সাকসিড, কিন্তু যেভাবে এরা দেশ পরিচালনা করছে, কোনো গভর্নেন্স নাই দেশে, দের ইজ হার্ডলি এনি গভর্নেন্স। এন্ড একটা জিনিস খেয়াল করবেন, শেখ হাসিনা অলরেডি বলে রেখেছে দ্যাট শি ইজ গোইং টু কাম ব্যাক টু বাংলাদেশ, 6 থেকে 9 মাস হোয়াট এভার শি উইল বি হিয়ার, বাংলাদেশে আসবে। তো ন্যাচুরালি শেখ হাসিনারও একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং চলছে। শি ইজ এডেড, গাইডেড, সাপোর্টেড বাই ভেরিয়াস ইন্টেলেকচুয়াল পিপল, বিভিন্ন দেশের ইন্টেলিজেন্স এজেন্সি, ওনার কাছে ইন্টেলিজেন্সের খবর আছে। তো শেখ হাসিনা ইজ ডুইং স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এবং শেখ হাসিনা স্ট্র্যাটেজিক থিঙ্কিং, স্ট্র্যাটেজিক প্ল্যান বানাচ্ছে, এবং এই স্ট্র্যাটেজিক প্ল্যান বানিয়ে সে বাংলাদেশে হয়তো আসবেন। আমি জানি না স্ট্র্যাটেজিক প্ল্যানটা কি, এমনও হতে পারে যে আমি তো রিজাইন করি নাই, আই এম স্টিল ইন পাওয়ার, আমি 29 পর্যন্ত থাকবো। যিনি আপনি যে 12th পার্লামেন্ট যেটা ডিসলভ করেছেন, জাতীয় সংসদ, হ্যাঁ, এটা অন্যায় করেছেন, বিকজ 12th জাতীয় সংসদকে কেউ অবৈধ বলে নাই। এখন আমি যখন আপনার সাথে কথা বলছি বা রেকর্ড করছি, এখনো কেউ বলে নাই যে 12th পার্লামেন্ট ওয়াজ অবৈধ, এখনো কেউ বলে নাই। তাতে আপনি যদি 12th পার্লামেন্টকে অবৈধ না বলেন, স্বীকৃতি দেন, 11th কি স্বীকৃতি দেন, 10th কি স্বীকৃতি দেন, তাহলে তো আপনাকে ইলেকশন মানতে হবে। তাহলে আপনি আর এই ইলেকশন ফিলেকশন নিয়ে যে চুরি করেছে, কারচুপি করেছে, ইলেকশন হয় নাই, রাত্রে ভোট হয়েছে, এইগুলি বাদ দিয়ে দেন। আপনি একসেপ্ট করেছেন। এখন ধরেন 13th পার্লামেন্ট একসেপ্ট করেছে, জামাত বা সবাই একসেপ্ট করেছে। আপনি তো বলতে পারবেন না যে এইটা এখন কারচুপি হয়েছে, আমাকে হারিয়ে দিয়েছে, আমার এত সিট ছিল, এগুলি পারবেন না। না, শেখ হাসিনার স্ট্র্যাটেজিতে যদি সে 12th পার্লামেন্টকে বৈধ মনে করে, if she comes, এবং কিভাবে আসবে আমি তো জানি না, she comes as a prime minister। শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ আ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম এগুলো মিনিস্টার হিসাবে যাব। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তিতর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা, উনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না, না। উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না। এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি
প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন টু কাম, শি ইজ ডিটারমিন টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, বিকজ ওনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, হোয়াটএভার, হি ওয়াজ কনভিক্টেড এন্ড সেন্টেন্স। উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি জানেন নাই, অন্যরা আপিল করেছে, ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারেক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ টিভিউ করে এইটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু এন আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। You see, এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসা। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে, এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি। অ্যাকর্ডিং টু মি, ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। হুম, আমার হুম। মামলা হয়ে আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে, এগুলি রিভিউ হবে, আপিলস হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ, তখন সময় আমরা এইটাকে সব ওয়েট করে দিই। তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা কামস উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য ইন্ডিয়ান আর্মি, একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো এটা এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি
ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন যে এটা ভুল ছিল। আর উই প্রোভাইডিং দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনার রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি। দে থিঙ্ক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন? ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর ইসে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলি, তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না। এইখানে আমাদের একটা সমঝোতা হওয়া দরকার। এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো আমি কথা আছে, রিফাইনমেন্ট, জি আরো জি কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। হুম হুম এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের ইজ নাথিং। যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের। তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই হুম ঠিক করতে হবে। এটা আমি বাইরের থেকে বসে দেখ, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও 2-1 জনের হয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নাই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনিই করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড প্যান এগুলি করলে হবে না। সেম ইজ দি কেস উইথ বিএনপি। বিএনপি কোনো রিফাইন বিএনপি হবে না। বিএনপি কেও যদি কিছু করতে হয়, হুম তারেক জিয়া উইল হ্যাভ টু ক্রিয়েট আ সাকসেশন প্ল্যান যে কিভাবে হবে। আমি আমি একটা প্রশ্ন না করে পারছি না। আপনি বলছেন যে শেখ হাসিনা নিশ্চয়ই আলাদা কোনো স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি দেশে আসবেন। আন্তর্জাতিক নানান ধরনের এক ধরনের সমঝোতা অনেকের সঙ্গে হতে পারে এবং আপনি একটা পর্যায়ে বলছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতা কারণ নেই। মানে এটি আমরা কি বাংলাদেশ কনটেক্সটে এই কথাটা বলতে চাইছি? আমরা তো দেখেছি খালেদা জিয়াকেও শেখ হাসিনা আটক করেছিলেন, 2 বছর তো কারাগারে ছিলেনই। আমরা ওয়ান লিভেন সরকারের সময় 2 নেত্রীকেই আটক করতে দেখেছি, 2 দলের। তাহলে আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে যে একেবারে মোটামুটি অ্যাবসার্ড শেখ হাসিনাকে অ্যারেস্ট করা যদি তিনি দেশে ফিরে আসেন? আচ্ছা, এইটা আমি যেটা বলছি, এইটা এই সাউথ এশিয়ান প্রেক্ষাপটে বলছি। Because আমি যখন পাকিস্তানে দেখি, নওয়াজ শরীফ যখন আসলো পাকিস্তানে, সে তো চলে গেছিল লন্ডনে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছু ছিল। ছিল আর কি। সেটা তো জানি না। আমরা যেটা জানি যে বাংলাদেশের বহু পরিকাঠামো ক্ষেত্রে কাজ করতেন, অনেকে এখন শুরু করতে পারেননি। ধরুন যারা ধরুন ভিসা সেন্টারে কাজ করে,
যারা ধরুন এই রূপপুর পাওয়ার প্ল্যান্টে এক্সপার্ট ইঞ্জিনিয়ার হিসেবে, মেট্রো রেলের বহু কিছু কর্মী আছেন ভারতীয় যারা কাজ করেন, বিভিন্ন সেতু নির্মাণ হয়েছে সেটা সাহায্যের জন্য বহু ইঞ্জিনিয়ার দলের কর্মী এরকম ছিলেন। তারা তো 5ই আগস্টের পর অনেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, যে কারণে এই সমস্ত কাজগুলো আটকে গিয়েছিল। আবার ধীরে ধীরে খুব ধীরে ধীরে শুরু হচ্ছে। সংখ্যাটা 26 লক্ষ এরকম বলা হয়, কিন্তু আমি জানি না সেটা সত্যতাটা কি। এটা বাংলাদেশ সরকার যদি ভারতকে জানায় যে 26 লক্ষ এরকম টাকা, এখন পর্যন্ত বাংলাদেশ সরকার, ইউনূস সরকারও নয় এবং বর্তমান তারেক রহমান সরকারও ভারত সরকারের এই বিষয়ে কিছু জানাননি। এটা এক। ফলে এই বিষয়ে তো আমি আর বেশি বলতে পারবো না। বাংলাদেশিদের যাদের পাগল, দেখুন এটা পৃথিবীর সর্বত্র নিয়ম। আমি কিন্তু মানবিকতার দিক থেকে মনে করি যে স্বল্প উন্নত দেশ থেকে গরিব মানুষ স্বল্প উন্নত দেশে মাইগ্রেশনটা এটা একটা ইন্টারন্যাশনাল ফেনোমেনন। এটা কেবল একটা ভারত বাংলাদেশের মধ্যে নয়। আমেরিকার ধরুন মেক্সিকোর মধ্যে যেটা ছিল সেখানেও এক ধরনের সমস্যা। ভারত থেকে তো বহু বেআইনি পথে বহু ভারতীয় গেছেন, তাদের ট্রাম্প সরকার পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত, তাই না? অস্ট্রেলিয়া থেকেও সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে। তো এটা একটা মানবিক দিক, এটা আন্তর্জাতিক একটা যে মাইগ্রেশন একটা বিষয় যেটা জাতিসংঘের অধীনে পড়ে। ভারত সরকার অবশ্য তাতে আহ, বর্তমান যে সরকার তাতে তারা সেটা মনে করেন না। তারা মনে করেন যে এই বিষয়টাকে ব্যবহার করে তাদের এক ধরনের মেরুকরণ করতে সুবিধা হয়, যে মেরুকরণের ফলে তাদের ইলেকট্রালি ভোটের ক্ষেত্রে কাজে লাগে, এবং ঘটনা এটা সফল। এখন তারপরে তো যখন বলেছেন অনুপ্রবেশকারী, তাহলে অনুপ্রবেশকারীকে বা অবৈধ অধিবাসী তাদের খুঁজে বের করতে হয়। এখন এইটা জানার পর বেশ কিছু গরিব মানুষ, সংখ্যাটা শত শত বলে বলা হয়েছে, শত শত সংখ্যাও নেওয়ায় একটা জায়গায় প্রায় শতিনেক মতো মানুষ জড়ো হয়েছেন হাকিমপুর সীমান্তে। তারা খুবই গরিব মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, এবং তাদের ক্ষেত্রে এরকম তাদের পরিচয়, তারা অনেকে ভারতীয় টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছেন, দিয়ে বলেছেন তারা বাংলাদেশের তাদের জন্মস্থান, এবং তারা এখানে কাজের জন্য শুধু নয়, তারা মনে করেছিলেন কি কারণে এসেছিলেন, হিন্দু নয়, অনেকেই কিন্তু মুসলিম। তারা এসেছিলেন ইউনূস সরকার আসার পর দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দেখেছিলেন সেখানে তারা কাজ করতে পারবেন, তাই তারা চলে এসেছে। তারেক রহমান সরকার আসার পরেও মনে হয়েছিল নির্বাচনের পরে হয়তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারে, এখনো তারা জানেন। ফলে তারা যদি প্রকৃত বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশ সরকারও বলছেন যে প্রকৃত বাংলাদেশের নাগরিক হলে নিশ্চিতভাবে আমরা তাদের ফেরত নিয়ে নেবো, যেভাবে ফেরত নিয়েছি অনেককে। কিন্তু এই প্রসঙ্গে একটা আমি বলি যেটা মানে ইতিবাচক দিক, যেটা বলে আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই প্রথম আগামী 8ই জুন থেকে 12ই জুন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা বৈঠক হতে চলেছে। যে দ্বিবার্ষিক বৈঠকটা, শেষ বৈঠকটা হয়েছিল ঢাকাতে অগস্ট মাসের 25 সালে। এবারে 26-এ এই বৈঠকটা ভারতে হতে চলেছে 8ই থেকে 12ই জুন, যেখানে দুদেশেরই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকরা নেতৃত্ব দেবে। সেখানে কিন্তু এই বিষয়টাই আলোচিত হওয়ার কথা, যে এই অবৈধ অধিবাসীর বিষয়টা কি, অভিবাসীর, এবং এই যে পুশব্যাক করার সিদ্ধান্ত ভারতের কোনো কোনো রাজ্য সরকার নিয়েছে, এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতে পারে। এবং এটা আলোচনার মাধ্যমে এটা যদি কোনো একটা সুষ্ঠু সমাধান পাওয়া যায়, যে যারা বাংলাদেশী নাগরিক তাদের যদি পরিচয় নিশ্চিত হয়, কিংবা যদি বাংলাদেশ ভারতীয়দের পরিচয় নিশ্চিত করতে পারে যারা অবৈধভাবে আছেন। আমি বলছি চাকরি সূত্রে গেছেন তারা তো ওয়ার্ক পারমিট নিয়ে আছেন, কিন্তু যারা চাকরি বা ওয়ার্ক পারমিট ছাড়া আছেন, ফলে এই বিষয়টা আলোচনা হলে দুদেশের মধ্যে যে আলোচনা হচ্ছে, শেষ করে ভারত সরকার বহুকাল চেয়েছে আলোচনা, কিন্তু দীর্ঘায়িত হচ্ছিল বিষয়টা। এতদিনে তারেক রহমান সরকার এই সম্মতি দিলেন, ফলে এই আলোচনাটা একটা ইতিবাচক দিক। আমার মনে হয় এই আলোচনাটার পর পরিস্থিতি সম্পর্কে সম্যক দুটি দেশেরই একটা ধারণা তৈরি হতে পারে। দাদা, এই বলুন। বর্তমানে যে তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন বা বিএনপি ক্ষমতায় আছে, এখন বিএনপির সাথে কি ভারতের সম্পর্ক কি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে? আচ্ছা, আজকেও গতকালও ভারত একটা চিঠি পাঠিয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, যে ওনার একটা ঘোষণার কথা বলা হয়েছে, যেটা স্বাধীনতার ঘোষণা, যেটা ওরা ঘোষক বলে বিএনপি। এটাতে কি মনে হচ্ছে, এসব চিঠি পত্রে কি সম্পর্কের কি বরফ গলছে আপনার মনে হয়?
না, ভারতের দিক থেকে এই উদ্যোগটাকে বাংলাদেশিরা নানা রকম অন্যরকম ভাবে প্রচার করতে থাকেন। এটা হচ্ছে, দেখুন, একটা সময় বলা হতো নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ছিল ঠিকই, কিন্তু শেখ হাসিনা তো 15 বছর ছিলেন প্রধানমন্ত্রী। তার বা তার পরিবারের সকলের প্রতি, বঙ্গবন্ধুর প্রতি ভারত সরকার যে শ্রদ্ধা দেখিয়েছিল, সুতরাং সেই সময় তার জাতির পিতা তাকে শ্রদ্ধা জানিয়েছিলেন। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আজকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি দল ক্ষমতায় আছে। ফলে সেই নির্বাচন, সেটা নিয়েও প্রশ্ন আছে, নেই যে তা নয়, তাহলেও একটা নির্বাচিত সরকার। সুতরাং নির্বাচিত ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত পরপর আপনি যদি দেখেন যতগুলো শুভেচ্ছামূলক সহযোগিতার হাত বাড়ানো হয়েছে, ধরুন একটা আমি যদি জানতে চাই তার বিনিময়ে বাংলাদেশ সরকার কি করেছে, ধরুন একটা চিঠির উত্তর হয়তো দিয়ে থাকতে পারে, কিন্তু এখনো তার দিকে আমরা বরং এখান থেকে ভারতীয়রা দেখছে, যেটা ভারতীয়রা, ভারত সরকার একটা উদ্যোগ নিচ্ছেন সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক করার জন্য। এতদিন পরে যেটা খলিলুর রহমান এসেছিলেন এপ্রিল মাসে, তখন সিদ্ধান্ত হয়েছিল দুদেশের মধ্যে যতগুলো যৌথ ওয়ার্কিং গ্রুপ আছে তাদের বৈঠক হবে। কিন্তু কেন টালবাহানা করছিলেন তারেক সবার আমি জানি না, কারণ আপনারাই বলতে পারবেন, বাংলাদেশের সাংবাদিকরা বলতে পারবেন। মানে বাংলাদেশের সাংবাদিকরা এখানে এসেছিলেন, সফর করেছেন, তাদেরকেও বলা হয়েছে যে বৈঠকগুলো হচ্ছে না কেন। এতদিনে গঙ্গা নিয়ে বৈঠক শুরু হলো শেষ প্রান্তে, তখন শুকা মরশুম শেষ, মানে এটা মানেই হয় এরপরে তো বন্যা। এই বন্যার সময় তো পানি প্রবাহ হিসাব রেখে কোনো লাভ নেই। ফলে এই কেন দেরি করলেন আমি এটা জানি না। দুই, এতদিনে তারা এই সীমান্তে যখন সমস্যাটা বাংলাদেশের উপর একটা চাপ তৈরি হয়েছে না, যে এতগুলো মানুষকে যদি সত্যি ফিরিয়ে নিতে হয়, তারা প্রকৃত বাংলাদেশি কিনা, যেটা ভারত সরকার বলছেন 2800-র উপরে মানুষ, তাদেরকে আমরা বাংলাদেশ হিসেবে চিহ্নিত করেছি, তারেক রহমান সরকার তার কোনো জবাব দিচ্ছেন না। যদি আমি শুনেছি একটা জবাব এসছে, অনেকের সম্পর্কে তারা আপত্তি তুলেছেন যে এরা ভারতেই জন্মেছে, ফলে এরা বাংলাদেশি নাগরিক আর নয়। কিন্তু এই বিতর্কটা তো কেবলমাত্র মিডিয়ার মাধ্যমে চলে তো লাভ নেই। এই পরস্পর যে সামনাসামনি এবার যে আলোচনা করতে রাজি হলেন, আমি বলছি এইখানে খোলাখুলি দুদেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রকৃত বাস্তব অবস্থাটা জানেন, এবং সীমান্তে যে ধরনের নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হবে, সীমান্ত হত্যা প্রসঙ্গ আসতে পারে, তার সঙ্গে যে ১৫০ গজের মধ্যে অবৈধ নির্মাণ যদি কিছু হয়ে থাকে, সেই সব বিষয়ে খোলাখুলি একটা আলোচনা যে হচ্ছে, আমি এটাকে এইটুকুই বলতে পারি, আপাতত সেইগুলি যদি বলেন যে কিছুটা হলো বরফ গলার একটা লক্ষণ দেখা দিয়েছে। কিন্তু একই সঙ্গে ভারত কিন্তু ২০০১ থেকে ৬ এর অভিজ্ঞতা বলে। দ্বিতীয়ত সেই কথাটা পরিষ্কারভাবে কিন্তু অনেককেই বাংলাদেশের সফররত অনেককেই বলে দেওয়া। দ্বিতীয়ত আমি বলব, কারণ ২০০১ থেকে ২ বা ৩ পর্যন্ত এরকম একটা বরফ গলার সম্পর্ক আমরা দেখছিলাম। ৩ এর পর থেকে সমস্ত পরিস্থিতিটা বদলে গেল। সেই বদলে যাওয়ার আশঙ্কার কিছু, কিছু আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেছেন তিনি চীন সফর করবেন প্রথম। ভারত কিন্তু প্রথম আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী। কেন তিনি চীন সফর করবেন সেটা তিনি জানেন। চীন তাকে আর্থিক সাহায্য দিতে পারে। চীন তো তাকে গঙ্গার পানি দিতে পারবে না, চীন তাকে তিস্তার পানি দিতে পারবে না, কিছুই দিতে পারে না। ভারতের জন্য দরকার হচ্ছে ভিসা ব্যবস্থা সরলীকরণ। বাংলাদেশের মানুষ চান কলকাতায় এসে চিকিৎসা করাতে, সস্তায় যেটা হয়। চীনে যাওয়া সম্ভব না। পাকিস্তানে তো আপনি জানেন ওই একটা দেশকে অযথা একটা আইডিওলজিক্যালি দেখা হচ্ছে, যে দেশটা একটা বলা হয় পাগল দেশ, আমরা বলি রোগ, ইংরেজিতে বলি রোগস। এই দেশটার মধ্যে কোনো ডেমোক্রেসি বলে কিছু নেই। সব সেনা নিয়ন্ত্রিত একটা ব্যাপার। সেই সরকারের উপর নির্ভর করছেন, সেই সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা না চুক্তি স্বাক্ষর করছেন। আপনি চীনে লাগাতার আপনার দল যাচ্ছে, তারা গেল, এমনকি বিএনপির আরেকটি দল যেতে চলেছে বলে শুনেছি। কিন্তু শুনেছি তারেক রহমান ভারতের হাই কমিশনার, বিদায়ী হাই কমিশনার যখন দেখা করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে আপাতত চীন যাওয়ার ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। আপাতত তিনি বাংলাদেশের বাজেট প্রস্তুতি নিয়েই বেশি চিন্তিত, এবং সেটাকেই কিভাবে মানুষের কল্যাণে কি কাজ করা যায় সেই নিয়ে ভাবছেন। এবং একই আপনি যদি বলেন এই চিত্রটাও যেমন দেখবেন, আরেকটা চিত্রের কথা বাংলাদেশে প্রচারিত নয়। গতকাল থেকে মেঘালয় সীমান্তে ১২টি দেশের সেনা মহড়া শুরু হয়েছে, যেটাকে প্রগতি বলা। সেখানে বাংলাদেশ আগে আমন্ত্রিত হতো, এবার বাংলাদেশ নেই। কারণ বাংলাদেশ মেঘালয় সীমান্তে যদি বাংলাদেশ সেনা আসেন, সেই সেনার চরিত্র কি, তিনি কি আইএসআই দ্বারা ট্রেন্ড, নাকি তিনি গোয়েন্দা,
কিছুই জানা নেই, কিছুই জানা ছিল না, ফলে তার কাছে শেষ পর্যন্ত এই আমন্ত্রণটাই যায়নি। ফলে বাংলাদেশ ছাড়া একটা সেনা মহড়া চলছে ভারতেই, 12টা দেশ অংশগ্রহণ করছে। ভারতের কিছু গণমাধ্যম সংবাদও প্রকাশ করছে। অনেক আগে আমিও সংবাদ করেছিলাম যে বাংলাদেশকে ডাকা হবে না এই কারণে যে হ্যাঁ, এটা তারা আমরাও জানি। হুম। এটা আমার ফলে দেশেও আমি জানি। বলছি, আপনি যদি বলেন যে গলছে আবার জমছে, আবার গলছে আবার জমছে, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বুঝলেন? এটা না ঠিক আবহাওয়ার পরিবর্তনের মতো। সেটা ঠিক দাদা, বোঝা যাচ্ছে এই কখনো বৃষ্টি কখনো গরম, এখানে এরকম একটা ব্যাপার। আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, যেটা ফেসবুকে, বাংলাদেশে ফেসবুকে লেখালেখি হয় বা জিজ্ঞেস করা হয় অনেকে একজন আরেকজনকে, এই যে অবৈধ অভিবাসী যাদেরকে ভারত পুশব্যাক করছে বাংলাদেশে, বর্তমানে তো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীও ভারতে আছে বলে জনশ্রুতি আছে, আমি জানি না, জনশ্রুতি আছে। আমি জানি একমাত্র শেখ হাসিনা আছে রাষ্ট্রীয় প্রটোকলের মর্যাদায়, অনেক নেতাকর্মী আছে, ওদেরকেও কি পুশব্যাক করা হবে, নাকি ওই ব্যাপারে কোনো ছাড় আছে বলে মনে হয়? না, ওই ব্যাপারে আমি তো সেরকম কোনো সিদ্ধান্ত শুনিনি তাদের পুশব্যাক করা হবে। তার কারণ হচ্ছে তারা জীবনের সংশয়, প্রাণ সংশয় নিয়ে ভারতে আশ্রয় পেয়েছেন। আশ্রয় পাওয়ার পর তারা বিভিন্নভাবে আছেন, এটা ভারত সরকারের নজরেই আছে। তারা ভারত সরকারের এক ধরনের, আপনি যদি বলেন নজরবন্দিতে যদি বলবো, তারা আছেন। কোথায় আছেন, কিভাবে আছেন, সবটাই ভারত সরকারের জানা আছে এবং ভারত সরকার সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কোনো কারণ এই ধরনের যে কেউ, ধরুন এই যারা অভিবাসী, আপনি যে বলছেন পুশব্যাক করা, পুশব্যাক করাটা আপাতত কিন্তু স্থগিত হয়েছে, মানে হচ্ছে না এই মুহূর্তে, এই আলোচনাটা হবে বলে। তার কারণ হচ্ছে যে ধরুন তারা যদি কেউ বলেন যে আমি ওখানে ফিরে গেলে আমাকে রাজনৈতিক কারণে হত্যা করা হবে। এই আওয়ামী লীগের নেতারা যখন ভারতে এসেছিলেন, তাদের বিরুদ্ধে যে অপরাধ সেগুলো তারা ভারতে আসার পর বাংলাদেশ সরকার জানিয়েছে। তাদের যে অপরাধ, তারা তো যখন এসেছিলেন একজন সাধারণ বিপন্ন নাগরিক, যেমন দলাই লামা এসেছিলেন, যেরকম আফগানিস্তানের অনেকে এসেছিলেন, ভারতে এরকম অনেকেই আশ্রয় দেয় যাদের বিপন্ন রাজনৈতিক দিক থেকে যারা মানে তাদের প্রাণ সংশয় থাকে, তাদের আশ্রয় দেয় এবং তার সঙ্গে তাদের যারা সহযোগী, তার পরিবার, তাদের সকলকেই আশ্রয় দেওয়া হয়। কারণ এটা যদি নিশ্চিত করে বাংলাদেশ যে আগামীকালই এদের সবাইকে ফেরত পাঠিয়ে দিলে এদেরকে হত্যা করা হবে না বা কিছু করা হবে না, তাহলে তারা যাবেন। সেই আলোচনাটা হচ্ছে কিনা তো আমি জানি না, সেটা বলতে তার পারবো মানে না। হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি ফ্রান্সে যেটা জানি যে আমরা যারা অ্যাজাইল নিয়েছিলাম এক সময়, আমাদেরকে সবাইকে অ্যাসাইলাম দেওয়া হয়েছিল যে আমরা হোমলেস এর মতো। আবার এখানে আরেকটা অ্যাসাইলাম আছে যেটা হচ্ছে যে আপনার স্পেশাল প্রোটেকশন বলে, খুব সংক্ষিপ্ত প্রোটেকশন, যে হ্যাঁ একে নিলে মেরে ফেলবে, তুমি থাকো এখানে, খাও, সবকিছু আছে, যখন তোমার ভালো লাগবে তুমি তোমার দেশে চলে যেতে পারবে যদি অবস্থা ইয়ে মনে করো। তার মানে এখন যারা আছে তারা সেরকম স্পেশাল একটা প্রোটেকশনে আছে যে আপনারা থাকেন, কারণ ভারত সরকার জানে যে আসলেই হত্যা করা হবে। এইটাই দাদা, আজকে আমাদের সবচেয়ে বড় আমাদের যে হেডলাইনটা ছিল যে ভারতকে কি সরাসরি সতর্ক করলেন কিনা শেখ হাসিনা, এটা ছিল আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা কেন, কারণ হচ্ছে গত 4-5 দিন যাবত একটা ফটোকার্ড ঘুরছে বিভিন্ন জায়গায় যে শেখ হাসিনা বলছেন আমার দেশে ফিরে যাওয়া ভারত সিদ্ধান্ত নিবে না, আমি সিদ্ধান্ত নিব। আমার জানার বিষয় এটা, যে শেখ হাসিনার ফিরে যাওয়াটা কি আসলে ভারতের সিদ্ধান্তে হবে নাকি শেখ হাসিনার সিদ্ধান্তে? না, অবশ্যই ভারত সরকারের ঘোষিত নীতি হলো শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবে। এটা ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ালি সরকারিভাবে ঘোষণা। সেই সিদ্ধান্তটা কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। আমি জানি কোনো পরিবর্তন হয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেনি যে আমরা এবার পাঠাবো তাকে, এরকম কিছু বলেনি। আর শেখ হাসিনা বলছেন যেটা, ওটা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটি সম্পর্কে আমার প্রশ্ন আছে। কিছুটা বিকৃতও হতে পারে। তার কারণ হচ্ছে তিনি তো ইন্টারভিউতে আমাকেই বলেছেন যে আমি কোনো নির্দিষ্ট সময় দিচ্ছি না কবে ফিরবো। আমি এও প্রশ্ন করছিলাম আপনি ভারত সরকার থেকে কি আশা করেন? উনি বলেছেন আমি ভারতের বিষয়ে কোনো মন্তব্য করব। একথা স্পষ্ট ভাষায় বলেছেন। সুতরাং ভারত সম্পর্কে ভারত চাইবে আর আমি চাইবো, আমি সিদ্ধান্ত নেব। সেটা তো আমার মনে হয় না এরকম কোনো কথা কোথায় কিভাবে বলেছেন তার অথেন্টিসিটিটা জানলে। দেখুন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে নানা রকম কিছু চলে, বুঝলেন? এখন সেটা তো বিশ্বাস করা যায় না। ফেসবুকে তো আমি একটা ছবি দেখলাম, ইউনূস নাকি রূপান্তরিত হয়ে গেছে। আমি তো এটা বিশ্বাস করি। আমি তো দেখলাম ছবি। সবটা ফেসবুক দেখেই যদি বিশ্বাস করি তাহলে মহা সমস্যা।
হয়তো অনেক কিছু আপনি কি দেখেছেন কিনা জানি না, একটা ছবি চলছে খুব, আমি মুখোমুখি শেখ হাসিনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এটাও এটা একটা ছবি। দেখেছি। এবং দেখেছি মানে কি, এই ছবিটা আপনি আপনার ইউটিউব চ্যানেল ইউজ করেছেন, কিন্তু আমি তার সঙ্গে সাক্ষাতে সামনাসামনি বসিনি, আমি টেলিফোনে কথা বলি। ঠিক জি। আছে? এখন এগুলো তো অনেকে বিশ্বাস করেছেন তাহলে গৌতম লাহিড়ী। ধরুন আমার হয়তো নাম-ধাম ইত্যাদি একটু বাড়িয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু আমি এখনো সামনাসামনি সাক্ষাতের সুযোগ পাইনি। ফলে আমি যেদিন পাবো আমার মনে হয় না সেদিন এরকম ভাবে ছবিও তোলা যাবে। তো আমি জানি না, সেটা নিশ্চয়ই হবে একদিন, সাক্ষাৎ হবে নিশ্চয়ই। এটুকু বলতে পারি। এখন দাদা একটা জিনিস, যেমন আপনিও বলেছেন যে শেখ হাসিনা ফিরে আসবে, এয়ারপোর্টে কোটি লোক হবে, আপনি এই ধরনের কথা বিভিন্ন জায়গায় বলেছেন। এখন আমার যে প্রশ্নটা দাদা, উনি ফিরে যাবেন, কোটি লোক হবেন, বা উনি ফিরলে আসলে বাংলাদেশে সেই ধরনের নিরাপত্তার কোনো ব্যবস্থা আছে কিনা, বা নাকি ভারতীয় সেনাবাহিনী নিয়ে আসবেন ওনাকে, না বাংলাদেশ সেনাবাহিনী যে নিয়ে আসবেন ওনাকে, আসলে কোনটা বিষয়গুলো? দেখুন সরাসরি ষষ্ঠ ভাষায় বলি, তিনি ফিরে যাবেন, এটা ঘটনা এক। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ফিরবেন, এটা তার হচ্ছে রণনীতির গোপনীয়তা রাখছে। এটা তিনি বলবেন না, টেলিভিশনের মাধ্যমে ঘোষণা করে যাবেন না। হয়তো আওয়ামী লীগের স্থানীয় স্তরের লোকেরা জানতে পারবে যে কিভাবে আসছেন আর কি। এবং তাদের যে ফিডব্যাক, এবং বলছি যে বিভিন্ন জেলা থেকে আমি প্রতিদিন প্রায় অন্তত কম করেও ১০০ খানেক ফোন পাই বাংলাদেশ থেকে। সৌভাগ্যক্রমে আপনারাই আমাকে অনেক জনপ্রিয় করে দিয়েছেন। অনেকের ধারণা আমি অনেক কিছু জানি, সবটা জানি না। কিন্তু ঘটনা হচ্ছে তারা নিজেরাই বলেন যে, "বলুন দাদা ফিরে আসতে, আমরা ১ কোটি মানুষ নিয়ে।" তো আমরা এরকম বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক সংখ্যাটা ৪ কোটি। আমি খুব কম করে ১/৪ বলেছি। সত্যিই যেদিন তিনি ফিরবেন সেই বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয়েছে সেটা ঐতিহাসিক ঘটনা তো হবেই, এবং ঐতিহাসিকের থেকেও আইন শৃঙ্খলার ক্ষেত্রেও একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমান। সেই কারণে সিদ্ধান্তটা তিনি প্রকাশ্যে, আমার মনে হয় যদি ফেরেন, হয়তো, আমি সেটা জানি না, আরো জানার চেষ্টা করছি। হয়তো তারেক রহমান সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনা চলতে পারে যে ফিরলে কি পদ্ধতিতে ফিরবেন, ফিরলেই তিনি জনসমক্ষে যাবেন নাকি ব্যারাকে যাবেন নাকি বিচারের মুখোমুখি হবেন, আবার নতুন করে বিচার হবে কি হবে না। ফলে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পরেই তার ফিরে যাওয়াটা স্থির হবে। এবং তিনি যেদিন ফিরবেন এটা ঘটনা, সেদিন কিন্তু মানুষের, তার কারণটা হচ্ছে, তার মূল কারণ হচ্ছে মানুষ বর্তমানে ভীষণ কষ্টে আছে। আর্থিক কষ্টে আছে, বেকারিত্বের মধ্যে ভুগছে, রোজগার অত্যন্ত কম, সবাই ভালো, আর নেতা ছাড়া কেউ ভালো নেই। সত্যি কথা বলতে গেলে। ফলে এই সাধারণ কর্মী, সাধারণ এরা তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। তাদের প্রাণ সংশয় থাকলেও উপেক্ষা করেও ঝাঁপিয়ে পড়তেন বলে আমার তাদের সঙ্গে, আমি বলছি আমার কিন্তু তৃণমূল স্তরের মানে লোকেদের সঙ্গে কথা হয়। মানে তাদের মনোভাব থেকে বলছি। যেটা আমি জানি না বাংলাদেশের ইন্টেলিজেন্স জানে কি জানে না। আপনার সাথে তৃণমূলের কথা হয়, অনেকের কথা হয়, এটা সত্য কথা। আমার কাছে অনেকে ফোন দেয়। আসলে ঘটনা হচ্ছে কি হয় যে, একটা হিন্দিতে একটা কথা আছে যে, মারতা কেয়া না কারতা, মারা যাচ্ছে সে কি না করবে। সুতরাং বাংলাদেশের তৃণমূলের যারা আছে, সাধারণ জনগণ সবাই আমাদের কাছে জানতে চায় যে কি হবে কি হবে, কিউরিসিটি, এবং তারা আসলে পিঠ দেওয়ালে ঠেকে গেছে এই জন্য। ঠিক। দাদা আমার যে লাস্ট যে কোশ্চেনটা আপনার কাছে, লাস্ট একদম কোশ্চেনটা, সেটা হচ্ছে যে আপনাদের ভারতবর্ষে একটা কথা প্রচলন আছে যে 71 যুদ্ধের পরে ভারতীয় সেনাবাহিনী ফেরত নেওয়া উচিত হয়নি, পৃথিবীর কোন দেশ থেকে নেয়নি আজ পর্যন্ত। এখন আবার শুনতেছি যে অনেকে বলতে সেই ভুল হয়তো শুধরাবে ভারতীয়। এই বলুন পূর্ণিয়া সাহেব। আমরা আমাদের সামনে কিছু খবর আছে, আমরা খবরগুলো আমাদেরই একজন খুব বড় দায়িত্বশীল সম্পাদক তিনি প্রকাশ করছেন। আমি ইচ্ছা করে নাম কোট করছি না, কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দেশে। তিনি বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু পদত্যাগ পত্র দিতে পারেননি। 3 পৃষ্ঠার এই পদত্যাগের কারণ উল্লেখ ছিল, শেষমেশ ভ্যানিটি ব্যাগে করে সেটি নিয়ে যান। এটা হলো একটা আলাপ। শেখ হাসিনা পদত্যাগ পত্র নিয়ে বাংলাদেশে এর আগে অনেক শক্তিশালী আলাপ হয়েছে, এই পদত্যাগ পত্রটি বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। আরেক জায়গায় আমাদের এই সিনিয়র সাংবাদিক উনি বলছেন যে সর্বশেষ শুনেছি উনি মানে শেখ হাসিনা ওনার ছেলেকে কিংবা মেয়েকেও দায়িত্ব দিতে চান না, যতদিন বেঁচে আছেন শেখ হাসিনা তিনিই থাকবেন।
এই দুইটা সাবজেক্টে যদি আমাদের আগ্রহ আছে, শেখ হাসিনার পদত্যাগপত্র এবং তার নেতৃত্ব নিয়ে এর আগেও কথা হয়েছে, রিফাইন্ড আওয়ামী লীগ কেউ কেউ বাংলাদেশ থেকে প্রস্তাব দিয়েছে। আমি আরো স্পেসিফিক করে বলবো, এমনকি প্রস্তাবের কথা আপনি শুনেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ হলে, উইদাউট শেখ হাসিনা আওয়ামী লীগ হলে এই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হতো। আপনার কাছে এই তিনটা বিষয় আমি একটু জানতে চাই। একসাথেই প্রশ্ন তুলে ফেললাম, আপনি না থাকলে আমি আবার ঘুরিয়ে দেবো। না, আপনি মোটামুটি যদি মনে থাকে তাহলে বলবো আর কি। সেটা হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যতদিন আছেন ততদিন তিনি, দেখুন এর আগেও একটা ইন্টারভিউ তিনি আমাদের দিয়েছিলেন, তখনও তিনি বলেছিলেন যে তিনি কিন্তু পদত্যাগ করেননি, এবং সেটা ঘটনাবহুল, সেই ঘটনার দিনগুলো যদি সবাই জানেন, এমনকি আপনাদের দেশের রাষ্ট্রপতি যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু তিনি বলেছেন যে তিনি অপেক্ষা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসেননি তার কাছে, কারণ পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে করতে। আপনাদের বাংলাদেশের গণমাধ্যমেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, দীর্ঘ সাক্ষাৎকার এবং দুদিন ধরে, তাতে প্রসঙ্গ রাষ্ট্রপতি স্বয়ং বলেছেন। ফলে রাষ্ট্রপতির কথাটাই সঠিক বলে ধরে নিতে হবে। আর দ্বিতীয়ত শেখ হাসিনা আমাদের বলেছেন, আমি সেটাকে বাদও দিই, তাহলে বলতে হবে রাষ্ট্রপতি নিজে বলেছেন তিনি কোনো পদত্যাগপত্র পান। দ্বিতীয়ত আওয়ামী লীগের যে শুদ্ধিকরণ ইত্যাদি বিষয় চলছে, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যা বোঝাচ্ছে, যেটা শেখ হাসিনা সম্পর্কিত ইন্টারভিউতে বলেছেন যে এটা বিরোধীদের বোঝা। রিফাইন্ড তো আওয়ামী লীগ সবসময় হয়েই থাকে, তাকে তো পরিশুদ্ধ করাই হয়, সেটা একটা নিরন্তর প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হঠাৎ আজকে শুরু হবে এরকম না, অতীতেও করা হয়েছে। যদি প্রত্যেকটা আওয়ামী লীগের ইতিহাস কেউ দেখেন, প্রত্যেকটা ক্যাবিনেট গঠনে কিন্তু শুদ্ধিকরণ হয়েছে, বা কেউ বাদ গেছেন, নতুন কেউ এসছেন। সর্বশেষ 2024-এও যেটা হয়েছে, অতীতের অনেকে বাদ গেছেন, নতুন অনেক লোক এসছে। এখন এগুলো এই ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা আওয়ামী লীগ করে থাকে, তার মন্ত্রিসভা গঠনও করে থাকে। হ্যাঁ, এটা ঘটনা, আমি নিশ্চিত করেই বলতে পারি যে শেখ হাসিনা তিনি চান যে তিনি যতদিন বাইরে আছেন এবং তারপরে যদি তিনি দেশে ফেরেন, দেশে ফেরার সুযোগ, সেই দিন পর্যন্ত তিনি অবশ্যই নেতৃত্বে থাকবেন। নেতৃত্বে একটাই কারণে থাকবেন, সেটা হচ্ছে ভবিষ্যৎ যে আওয়ামী লীগের কাঠামো, সেটা তিনি তখন ঘোষণা করবেন। এখন আমি জানি না যে শেষ পর্যন্ত তিনি, বাংলাদেশের মানুষ, তৃণমূল স্তরের কর্মী, তারা কিন্তু সবসময় চান একটা রিফাইন প্রক্রিয়ার কথা, কিন্তু খুব একটা মিডিয়ায় আলোচিত হয়। লক্ষ্য করে দেখবেন বিভিন্ন জায়গায়, জেলায় কিন্তু ছাত্রলীগের কমিটিগুলো প্রথম পুনর্গঠিত হচ্ছে, এবং ছাত্রলীগের কমিটিগুলো পুনর্গঠিত যে হচ্ছে, সেক্ষেত্রে কিছু কিছু ভুল ত্রুটি সমালোচনাও আসছে, না এই যে তা নয়। আমি বলতে পারি ব্যক্তিগতভাবে, আমার কাছেও অভিযোগ এসছে যে কুষ্টিয়ার যে কমিটি তৈরি হয়েছে, সে কমিটিতে একজনও হিন্দু কোনো ছাত্র প্রতিনিধি নেই। এটা প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের মধ্যে, এবং সর্বোচ্চ নেত্রীর কাছেও পৌঁছেছে বিষয়টা। শুনছি যে এক্ষেত্রে ছাত্রলীগের নেতা, তারা অসহায় বোধ করছেন। তাদেরকে যারা কুষ্টিয়া জেলার রাজনীতি পরিচালনা করেন, তারা যে তালিকা পাঠিয়েছেন, সেই তালিকাটাই শেখ হাসিনার তালিকা এই বলে প্রকাশ করতে হচ্ছে। আমি নিজে কথা বলেছি ছাত্র লীগের সভাপতির সঙ্গে, তাকে জানতে চেয়েছিলাম, তিনি বলেছেন যে দাদা একটা সংক্ষিপ্ত কমিটি, ভবিষ্যতে নিশ্চিত যখন পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে তখন নিশ্চয়ই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব পাবেন, কিন্তু প্রথম পর্যায়ে কেন পেলেন না সেটাই প্রশ্ন। কুষ্টিয়ার লালনের জায়গা, রবীন্দ্রনাথের বাড়ি, সেখানে কোন ছাত্রলীগের হিন্দু তারা কি এগিয়ে আসেন না? কিন্তু এটা ঘটনা যে বহু ছাত্রলীগের কর্মীরা তারা এগিয়ে আসছেন এবং কমিটিতে আসছেন, তারা সব জেনেও যে ছাত্রলীগ নিষিদ্ধ, এটা কিন্তু একটা ইতিবাচক দিক, এটা কোনো স্বীকার করা যাবে না। আমার মনে হচ্ছে যেটা, যে কথাটা আপনারা বলছেন, আওয়ামী লীগের পরিশুদ্ধীকরণ বা পুনর্গঠনটা তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ছাত্রলীগ, তারপরে হচ্ছে যুবলীগ, তারপরে হচ্ছে কিন্তু আওয়ামী লীগ। ফলে এইভাবে পরিস্থিতি, এখন হাতে যেহেতু অপরন্ত সময় আছে, ধরুন আগামী 5 বছরের আগে কোনো নির্বাচন নেই, ফলে সেই অবস্থায় আওয়ামী লীগের প্রস্তুতির হাত অনেক রকম সময় নিচ্ছেন, তারা ধীরে হচ্ছে যেটা, কিন্তু এইটা ঘটনা যে, তবে এই সময় কিন্তু যারা পরীক্ষিত, বিশেষ করে বাংলাদেশে আছেন, সেই সব নেতা কর্মীদের প্রতি যাতে নেতৃত্ব তাদের প্রতি গুরুত্ব দেন,
সে ব্যাপারটা কিন্তু এখানকার নেতৃত্ব সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন। সেটা করছেন না তা না, কারণ আমার সঙ্গে নিয়মিত কথা হয়, আমার যোগাযোগ আছে। শেখ হাসিনা ছাড়াও সকলের সাথে কথা হয়, অন্য সকলের সাথে নিয়মিত কথা হয়। তবে আপনি যেটা বলছেন যে এবার হচ্ছে তার পরিবারের এটাই ঘটনা, কিন্তু আওয়ামী লীগের সকলেই মনে করেন, দেখুন নিয়ম একটা তো শারীরিক নিয়মের ব্যাপার আছে, সেটা স্বাভাবিক, সকলেই জানেন। কিন্তু আমরা সকলেই চাই যে, মনে করি আওয়ামী লীগের নেতারাও মনে করেন শেখ হাসিনা আরো কদিন সুস্থ থাকেন। যেমন ইউনূস 85 বছরের সুস্থ আছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ব্যাংকে, 27-এ আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছেন। সেটা কি হবে না হবে সেটা ভবিষ্যতের আলোচনা। ফলে শেখ হাসিনা সে তুলনায় বয়সের অনুসারে ছোট এবং তার শারীরিক ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কারণ ভারত সরকারের তত্ত্বাবধানে তিনি যেভাবে থাকেন, যেভাবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হয়ে থাকে রোজ, সেভাবে তারও স্বাস্থ্য পরীক্ষা নিয়মিতভাবে হয়ে থাকে। ফলে সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা তিনি জানতে পারবেন বা সংশোধন করবেন। নিয়মিত তিনি সাক্ষাৎ করছেন তো, নিয়মিত সাক্ষাৎ করছেন, বিভিন্ন নেতা আসছেন দেশ বিদেশ থেকে, তাদের মুখ থেকেও আমি দেখা করার পর শুনেছি যে নেত্রী অত্যন্ত একই ভঙ্গিমায় আছেন, চমৎকার আছেন, রব্বার অনেককে খাওয়াচ্ছেন ও লাঞ্চও খাওয়াচ্ছেন। এমনকি যে ঈদ উৎসব পালন করলেন পরিবারের সঙ্গে এবারে। সে কারণে এই সময়টায় অন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে পারেননি। এখন তার উদ্দেশ্য, সকলেই এটা চায় যে যদি ভবিষ্যতে কোনো নেতৃত্ব হয় তাহলে বঙ্গবন্ধুর পরিবারের, বঙ্গবন্ধুর রক্ত আছে এমন কেউই নেতৃত্বে আসুক ভবিষ্যতে। জি। জয় হবে না, পুতুল হবে না, কে হবে সেই ব্যাপারে কিন্তু আহ মানে এই ব্যাপারটা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে আমি জানি। কারণ তিনি চান, শেখ হাসিনা যেটা চান সেটা হচ্ছে দেশে ফিরে, যখনই তিনি যেভাবেই ফিরে তিনি সেই ক্ষেত্রে সেই নেতৃত্ব নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কার্যকরী সদস্য, যেটা 3 বছর অন্তর আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে এই সময়টাও এসে যাচ্ছে। ফলে সেই সময়টা আসার আগেই তার ক্ষমতা পরিবর্তন হয়ে গেল। ফলে তিনি কিন্তু পরিবর্তন করতে প্রস্তুত ছিলেন, আমি জানি। কিন্তু সেটা করা সম্ভব হয়নি যেহেতু তাকে ক্ষমতাচ্যুত করা। এখন এই বিষয়গুলো কিন্তু হবে, এটা নিয়ম মাফিক হবে। এইটা নিয়ে তিনি মানে কোনো পরিবর্তন করবেন না, সংশোধন করবেন না, নতুন পুরনো মিশিয়েই তিনি করবেন। এটা স্বাভাবিক নিয়ম, এটা স্বাভাবিক নিয়ম। এটাকে নিয়ে বেশি জল্পনা যতটা হচ্ছে, খুব স্বাভাবিক জল্পনা হবেই, জল্পনা হওয়ার কোনো কারণ নেই, জল্পনা হবেই। কিন্তু আমার মতে যে নেতারা রয়েছেন, সব নেতাকে ফেলে দেওয়া হবে, ঝেড়ে দেওয়া হবে এরকম কোনো ব্যাপার নয়। তারপর যার যেটুকু গুরুত্ব, যার যেটুকু ক্ষমতা, তিনি সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে নতুন, বিশেষ করে নতুন এবং যারা বাংলাদেশের মধ্যে মাটি কামড়ে পড়ে গেছে তাদেরকেও রেকগনাইজ করার একটা সিদ্ধান্ত হবে নিয়মে। দাদা, আরেকটা যেটা জানতে চাইছিলাম যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগকে উইদাউট শেখ হাসিনা বা রিফাইন্ড আওয়ামী লীগকে রাখা হতো, এরকম একটি আলাপ বাংলাদেশে এই ধরনের কোনো তথ্য সম্পর্কে আপনার জানা আছে কিনা? না, একটা তথ্য আছে, নেই যে তা নয়, তথ্য আছে, এটা ফ্যাক্ট। কিন্তু সেটা থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা আছে, তাহলে নিষেধাজ্ঞা কি প্রত্যাহার করবেন? সেটা নয়, আমাকে গুরুত্বপূর্ণ কর্মকর্তা বলেছেন, নাম বলছি না, যে আমরা চাই আওয়ামী লীগের কিছু নেতা যদি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তাহলে সেটা করবেন। অর্থাৎ আওয়ামী লীগের প্রতীকে নয়, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না, শেখ হাসিনার নাম উচ্চারণ করা যাবে। এরকম কোন শর্ত কোন সভ্য সমাজে, কোন একটি গণতান্ত্রিক দল যারা দেশের স্বাধীনতা এনে দিয়েছে তাদের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? ভারতে যদি আজকে বলা হয় কংগ্রেস দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, জওহরলাল নেহরুর নাম বলা যাবে না, ভারতের ধর্ম নিরপেক্ষতার কথা বলা যাবে না, সংবিধান বলা যাবে না, রাহুল গান্ধীর নাম বলা যাবে না, তা কাকে নিয়ে কংগ্রেস দল নির্বাচন করবে? এবার এটাও কি ঠিক করবে? এটা কি কোনো রাজনৈতিক কোনো পরম্পরা তৈরি হচ্ছে? আমার তো সেই সম্পাদক বা সাংবাদিকদের প্রতি প্রশ্ন, আজ যদি আওয়ামী লীগ দাবি করে কিংবা জামায়াত ইসলাম বা এনসিপি দাবি করে যে বর্তমান তা বিএনপির খোল লঞ্চে বদলে দেওয়া উচিত, এই নেতৃত্ব বিফল, তারা কোনো মানুষের সমস্যার সমাধান করতে পারছে না, আর্থিক সংকট বাড়ছে, কেবলমাত্র ঋণের জন্য তারা দরজায় দরজায় ঘুরছেন,
তাহলে এই সরকার সেই এনসিপির দাবিটা কি মানবেন? তারা মানা সম্ভব নাকি জামায়াত ইসলাম? আমি আওয়ামী লীগের কথা বাদই দিলাম যে আওয়ামী লীগ দাবি দিতেছে। যদি এনসিপি এই দাবি তোলে বা বিএনপি দাবি বা জামায়াত দাবি তোলে, সেটা কি বিএনপির মধ্যে আমার মতে মানা উচিত নয়। একইভাবে বিএনপি যদি দাবি তোলে জামায়াতের আমির বদলে দাও, এ কি সম্ভব নাকি? এটা তো কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। একটি রাজনৈতিক দল তার ভার জিত যাই ঘটুক, সে রসাতলে যাক, জয়লাভ করুক, সেই দলই সিদ্ধান্ত নেবে। সেই দলের স্বাধীনতার উপরে অন্য দল কি করে? সরকারের ব্যাপারটা আলাদা। সরকারের সিদ্ধান্তটা কি করে মানে একটা অন্য রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেবে যে আমি কি কি চাই? এটা হয় এই প্রেসক্রিপশনে কখনো চলে কি? এটা অবাস্তব প্রস্তাব এবং মানুষের ভুল বোঝানোর জন্য একটা আমার একটা বিশ্বাস হয়। আমি বললাম আমি জানি কারণ আমার কাছেই কর্মকর্তা। অনেকে বলছেন যে শেখ হাসিনা দেশে ফেরার যে ঘোষণা দিয়েছেন যে মাথা উঁচু করে তিনি ফিরবেন, দ্রুত সময় ফিরবেন, বাংলাদেশের বিশ্লেষকরাও বিশ্বাস মনে করেন যে 6 থেকে 9 মাসের মধ্যে তিনি ফিরবেন। কিন্তু আওয়ামী লীগের ভেতরেই অনেকে যারা নাম প্রকাশ করতে চান না, আওয়ামী লীগের নেতৃবৃন্দই বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলে বলেন যে শেখ হাসিনার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত।